দ্বিতীয় দিনের মতো আজ চলবে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানোর চেষ্টা। দৃশ্যমান হবে পুরো সেতুর ৫ কিলোমিটারের বেশি। দখল দূষণে ঢাকার খালগুলো যেন ড্রেন। সরকারি নথি ২৬টি বললেও কোনো মতে টিকে আছে দু একটি। দায় এড়াতে পারে না সরকারি বিভিন্ন সংস্থা। পড়ে থাকা ১২টি উড়োজাহাজ নিয়ে বিপাকে শাহজালাল বিমানবন্দর। বাজেয়াপ্তের পর নিলামে বিক্রি, না হলে করা হবে ধ্বংস। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দ্বিতীয় দিনের মতো আজ চলবে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানোর চেষ্টা। গতকাল তীব্র বাতাস ও আলোর স্বল্পতার কাছে মানতে হয় হার। দিনভর চেষ্টাতেও বসানো যায়নি স্প্যান। আজ স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পুরো সেতুর ৫ কিলোমিটারের বেশি। ৩৪তম স্প্যান বসানোর নির্ধারিত দিন ছিল ২৫শে অক্টোবর। তবে সবকিছু গুছিয়ে আনায় একদিন আগে স্প্যানটি তুলে ফেলার পরিকল্পনা করা হয়। শনিবার সকাল সকাল স্প্যানটি ক্রেনে তুলে ফেলা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে রওনা দিতে দেরি হয়। বিকেল ৪টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের দিকে রওনা হয় বিশেষায়িত ক্রেন তিয়ান ইউ। প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাঝ নদীতে ৭ ও ৮ নম্বর পিলারের কাছে যখন ক্রেন পৌঁছে ততক্ষণে দিনের আলো নিভু নিভু। বাকি আছে ক্রেন নোঙর করার কাজ। তবু হাল ছাড়েন না চীনের প্রকৌশলীরা। বেশ কয়েকবার চেষ্টার পর একসময় আলোক স্বল্পতার কাছে হার মানেন তারা। আগে থেকে এই জায়গায় বসানো ৪টি স্প্যানের কাছে ক্রেন সহ স্প্যানটি রেখে ঘোষণা আসে প্রথম দিনের মতো কাজ স্থগিত করার। রাতভর সেনাবাহিনীর সদস্যরা স্প্যানটি পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন। নদীতে স্রোত কমে এলেও বেড়েছে বাতাসের গতি। সাধারণত ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বাতাসের গতিবেগ থাকলে পদ্মায় স্প্যান তোলা সম্ভব হয়। কিন্তু শেষ বিকেলে হঠাৎ বাতাস বেড়ে যাওয়ায় রোববার সকাল পর্যন্ত স্থগিত করা হয় স্প্যান তোলার কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সরকারি হিসেবে ওয়াসার অধীনে ঢাকায় খাল রয়েছে ২৬টি, কিন্তু সরেজমিনে গিয়ে এসব খালের খোঁজ পাওয়া যায়নি। দু একটি খাল যেগুলো রয়েছে দখলে দূষণে সেগুলো ড্রেনে পরিণত হয়েছে। যদিও বেসরকারি হিসেবে রাজধানীতে খাল ছিল কমপক্ষে ৭৪টি। নগরবিদরা বলছেন নাগরিকদের পাশাপাশি খাল হারিয়ে যাওয়ার জন্য দায়ী বিভিন্ন সরকারি সংস্থাও। তাই নির্দিষ্ট একটি সংস্থাকে খালের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান মিন্টুর ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর অন্যতম পুরানো খাল আদি বুড়িগঙ্গা, যা বুড়িগঙ্গাকে সংযুক্ত করেছে ধলেশ্বরী ও তুরাগের সাথে। তবে সেই আদি বুড়িগঙ্গা এখন রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় প্রশ্রয়ে, অযত্ন অবহেলায়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দখলে দূষণে হারিয়ে গেছে তথাকথিত সভ্যতার উন্নয়নে। একই অবস্থা মোহাম্মদপুরের বসিলা এলাকার কাটাসুর ও রামচন্দ্রপুর খালেরও। এগুলো সব খালা ছিল এখানে, আর এখানে আমরা ছোটকালে মাছ ধরতাম, খেলতাম। এখানে ম্যাটাডো কোম্পানি হয়েছে, পার হাউস হয়েছে, মধুয়াজি সিটি এরাই এই জায়গাটার বরাদ করছে। এগুলো যারা সরকারি লোকজন তাদের সদস্য হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের হিসেব অনুযায়ী ঢাকা শহরে ৭৪টি খালের অস্তিত্ব থাকলেও তা প্রায় সব মৃত। এটি হলো ঢাকার অন্যতম পুরাতন কল্যাণপুর খ খালের ওয়াসা নির্ধারিত সীমানা পিলার। স্থানীয়ভাবে যে খালটি গোদাখালী খাল হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, এখানকার কয়েকজন বাড়িওয়ালা মিলে এই খালটির প্রায় ১২ ফুট জায়গা দখল করে এই সড়কটি তৈরি করেছেন, যার ফলে এই খালটি এখন পুরোপুরি মৃত অবস্থায় রয়েছে। এখানে ওনারা মাটি ফেলায়া বাঁশ দিয়ে জায়গাটা দখল করে নিচ্ছে। বিল্ডিং এর মালিক যারা যারা আছে ওনারা করছে এগুলো। এখানে একটা বক্স কালভার্ট করছে, ওখানে ময়লা দিয়ে আটকে পুরা পানিটা আটকে যায়। পরিবেশবিদরা বলছেন সংশ্লিষ্ট সংস্থা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ কিংবা রাজুক সবাই উদাসীন বলেই খালগুলো অস্তিত্ব হারিয়েছে। খালের মাঝখানে কালভার্ট করা, খালের মাঝখানে বন্ধ করে রাস্তা করা, এগুলো রাষ্ট্রই করেছে। প্রথমে দরকার একটি সমন্বিত একটি নকশা, যেটি সকলে রিকগনাইজ করবে। খালের দুরবস্থার জন্য একে অপরকে দায়ী করে নির্দিষ্ট একটি সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা বলছে ওয়াসা ও সিটি কর্পোরেশন। হয়তোবা মাটির রাস্তা জনগণ করতে পারে, কিন্তু পিচ ঢালা পথ কে করে দিয়েছে? পিচ ঢালা পথ তো জনগণ করেনি, কোনো না কোনো সংস্থা করেছে। কয়েকটা জায়গায় আমরা চিঠিও দিয়েছি, খালকে দখল করে রাস্তা বানানো হয়ে গিয়েছে। সিটি কর্পোরেশন হয়েছে এবং আমরা আপত্তি জানিয়েছি। যাদের পারমিশন নিয়ে এগুলো হচ্ছে তাদের হয়তো বা তদারকির অভাব বা তাদের জনবলের অভাব,
আমাদের দুই মাননীয় মেয়র মহোদয় চাচ্ছেন যেন এটা সিটি কর্পোরেশনকে দেওয়া হয় এবং সিটি কর্পোরেশন যেন এটা রক্ষণাবেক্ষণ করে। তবে তাতে রাজি নন স্থানীয় সরকার মন্ত্রী। দায়িত্ব ওয়াসাকে দেবো কিনা, ওয়াটার বোর্ডকে কতটুকু থাকবে, আর রাজু কতটুকু করবে, সিটি কর্পোরেশন কতটুকু করবে, এগুলো পর্যালোচনা করে তাদের প্রত্যেকের সক্ষমতা এবং আইনগত বিধিবিধানগুলো দেখেই করতে হবে। এভাবে কেউ বললে তো কাউকে দিয়ে দেওয়া যাবে না। খাল উদ্ধারে প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে বলেও জানান তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে থাকা 12টি উড়োজাহাজ নিয়ে বিপাকেই পড়েছে কর্তৃপক্ষ। বাজেয়াপ্তের পর নিলামের মাধ্যমে বিক্রি কিংবা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 9টি ডি রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে মালিক খুঁজে না পাওয়ায় এশিয়ান এয়ারওয়েজের একটি উড়োজাহাজ নিয়ে বেঁধেছে বিপত্তি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শৌরি। বছরের পর বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অ্যাপ্রন এরিয়া দখল করে থাকা এই উড়োজাহাজগুলোর বেশিরভাগই বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সের। এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের 8টি, ডিএমজির 1টি, এশিয়ান এয়ারলাইন্সের 1টি ও রিজেন্টের 2টি। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও উড়োজাহাজে পার্কিং সংকটের কারণে বারবার চিঠির পরেও এয়ারলাইন্সগুলো সাড়া না দেওয়ায় সম্প্রতি 9টি বিমান ডি রেজিস্ট্রেশন করে কর্তৃপক্ষ। ডি রেজিস্ট্রেশন করা হয়েছে, পরবর্তীতে এগুলোতে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত করব। বাজেয়াপ্ত করে তারপরে আমরা আমাদের হয়তো অকশন করব, আর যেগুলো অকশনযোগ্য আর যেগুলো ধ্বংস করতে হলে করে ফেলবো। বাট আমাদেরকে আমাদের অপারেশন চালু রাখার জন্য এগুলোকে এখান থেকে সরাতে হবে। আপাতত 11টি উড়োজাহাজ সরিয়ে নতুন টারমাকে রাখা হয়েছে। তবে বারবার হাত বদল হওয়া এশিয়ান এয়ারওয়েজের উড়োজাহাজ নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। বিমানটার অবস্থা খুব একটা ভালো না, চাকা বসে যাওয়া, মানে এটাকে সরাতে হলে ওই কোম্পানির একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। মালিকানা কোন সংস্থার কাছে সেটা বুঝতে পারছি না, যার কারণে আমি চিঠি দিয়েছি সিভিল এভিয়েশন হেডকোয়ার্টারে, ফ্লাইট স্ট্যান্ডার্ড এবং রেগুলেশন দপ্তরে, তারা যাতে করে এই বিমানটি কার মালিকানা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে করোনাকালে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট বলছে বিমানবন্দরে পড়ে থাকা তাদের 2টি উড়োজাহাজই নিবন্ধিত, খুব শিগগিরই মেরামত বা বিক্রি করে দেওয়া হবে। এছাড়া ডিসেম্বরে ফ্লাইট চালুর প্রত্যাশা জানিয়েছে বিমান সংস্থাটি। আমাদের খালি 2টাই এয়ারক্রাফট আছে, একটা ইঞ্জিন অলরেডি আসতেছে এবং আমরা এটা ডিসিশন নিচ্ছি যে উইদিন ডিসেম্বরের ভিতরে আইদার আমরা এটাকে অপারেশন করব, নাহলে এগুলিকে বিক্রি করে দেব। সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে রিজেন্টের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল, আবার নতুন করে স্টার্ট করতেছি নতুন স্ট্র্যাটেজি দিয়ে। রিজেন্ট সহ বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর কাছে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা প্রায় 800 কোটি টাকা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিসর্জনের আগে প্রাণ ভরে প্রতিমা দেখবেন দর্শনার্থীরা। গ্রেফতার এড়াতে অসুস্থতার দোহাই দিয়ে আজ দেশে ফিরছে না পি.কে. হালদার। দেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে গ্রেফতার করতে হাইকোর্টের নির্দেশের 3 দিনের মাথায় এমন সিদ্ধান্ত জানালো পি.কে. হালদার। দুদক আইনজীবী বলছেন, পলাতক একজন আসামির এ ধরনের ঔদ্ধত্য আদালত অবমাননার শামিল। অন্যদিকে দেশে না ফিরলে পি.কে. হালদারের আত্মসাৎ করা অর্থ উদ্ধারের বিষয়টি ঝুলে থাকার আশঙ্কা বিনিয়োগকারীদের। রোববার দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সকাল 8টায় দেশে ফেরার কথা ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি.কে. হালদারের। ফেরার পর বিনিয়োগকারীদের কাছ থেকে আত্মসাৎ করা 3,600 কোটি টাকা ফেরত দিতে সাহায্য করবেন পি.কে. হালদার, এমনটাই হওয়ার কথা ছিল। এরই মাঝে শনিবার হঠাৎই দেশে না ফেরার ঘোষণা দেন পলাতক এই আসামি। দেশের উচ্চ আদালত যেখানে অনুমতি দিয়েছেন দেশে ফেরার, সেখানে তা অমান্য করে না ফেরার ঘোষণাকে আদালত অবমাননা বলছেন দুদক আইনজীবী। এটা তো অত্যন্ত আপত্তিকর। আমি মনে করি বিষয়টি আদালতের গোচরে আনবো আমরা এবং আদালত অবমাননার শামিল। ধারণা করা হচ্ছে বিমানবন্দরে নামা মাত্রই পি.কে. হালদারকে গ্রেফতার করতে উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছেন তাতেই বেঁকে বসেছেন এই আসামি। আর এমন অবস্থায় আবারও ঝুলে থাকলো হাজারো বিনিয়োগকারীর পাওনা টাকা আদায়ের বিষয়টি। পি.কে. হালদার নাকি খবর পাঠিয়েছেন যে উনি আগামীকাল যে আসার কথা ছিল উনি আসবেন না। এমন অবস্থায় আমাদের সিচুয়েশন আবার পিছিয়ে গেল, আমাদের আনসার্টেনিটি অনেক বেড়ে গেল।
চলতি বছর 7 সেপ্টেম্বর দেশে ফিরতে চেয়ে আদালতে আবেদন করেন পিকে হালদার। এতে সাড়া দিয়ে 21 অক্টোবর তাকে দেশে ফেরার অনুমতি দেন হাইকোর্ট। এর আগে 21 জানুয়ারি পিকে হালদারের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট। এর পরপরই কানাডায় পালিয়ে যান পিকে হালদার। তার বিরুদ্ধে 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও করে দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ঈদ পূজা সহ বড় বড় উৎসবকে টার্গেট করে জাল টাকা ছড়িয়ে দেওয়ার সংঘবদ্ধ চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর তেজগাঁও বিভাগের একটি টিম বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়। থরে থরে সাজানো হাজার টাকার বান্ডিল, আছে ডলারও। মুদ্রার রং, জলছাপ থেকে শুরু করে সবকিছুই যেন আসল। প্রথম দেখায় বিভ্রান্ত হতে পারেন যে কেউ, আসলে এর সবই মেশিনে ছাপানো জাল টাকা। শুক্রবার গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একটি টিমের বিশেষ অভিযানে গ্রেফতার হন জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্রের 6 সদস্য। এ সময় তাদের কাছ থেকে 58,70,000 টাকা মূল্যমানের বাংলাদেশি জাল নোট, 113টি জাল ডলার ও ছাপানো জাল টাকার 2 বান্ডিল কাগজ উদ্ধার করা হয়। 2 জন ব্যক্তি প্রথমে গ্রেফতার করে, সেটা হলো মামুন এবং শিমু, এবং তাদের জিজ্ঞাসাবাদে তাদের যে মাস্টারমাইন্ড তাকে ধরা হয় মাসুদ পারভেজ। বিভিন্ন ব্যাংকের সিল মারা এই নোটগুলিতে, যাতে বোঝা যায় সহজে যে আসল নোটের মতো। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা 5 থেকে 6 বছর ধরে জাল নোট তৈরি করে বিক্রি করে আসছিল। বিভিন্ন উৎসবকে টার্গেট করে চলে এদের অপরাধমূলক কর্মকাণ্ড। যে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম, উৎসব, পূজা পার্বণ, ঈদ, তখনই জাল নোটের চক্রগুলি বেশি সক্রিয় হয়ে যায় এবং তারই ধারাবাহিকতায় এই 3টি চক্র ধরা পড়ে। সংঘবদ্ধ এমন চক্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিতে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় তাদের আস্তানা গড়ে। এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও সচেতন থাকার পরামর্শ পুলিশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে প্রধানমন্ত্রীর তহবিলের নিজস্ব অর্থায়নে 2001 সালে হতদরিদ্রদের জন্য নির্মাণ করা হয় কয়েকশো বসতঘর। বছরের পর বছর চলে গেলেও ঘরগুলো মেরামত করা হয়নি। দরজা জানালা না থাকায় একদিকে রয়েছে চুরির আতঙ্ক, অন্যদিকে ঝড় বৃষ্টিতে বাড়ছে প্রাণহানির শঙ্কা। দিনমজুর এসব মানুষেরা সংস্কারের জন্য বারবার আবেদন জানালেও পাচ্ছেন না প্রতিকার। সংশ্লিষ্টরা বলছেন একাধিকবার বরাদ্দ চাওয়া হলেও পাওয়া যায়নি। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও সাদাত আকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার পেয়ারাপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা জাহানারা বেগম 2001 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের অধীনে নির্মাণ করা একটি ঘরে সন্তান আর বৃদ্ধ স্বামী নিয়ে বসবাস তার। 19 বছরেও টিনশেড ঘরটি মেরামত না করায় ঝড় বৃষ্টি এলে আতঙ্ক বাড়ে পরিবারের সবার। আমাকে বেড়া গোড়া নাই, জ্বালানা নাই, ওই যে উপরে দিয়ে আমরা পলিটিন টানাই থাকি। আমরা বৃষ্টি নামলে মনে করেন পাইলে আরই ভরগা যায় পানি, আমরা হালাই স্যার। এখন দেখেন আমাকে কি সমস্যা, আমাকে গড়টা, আমাকে সরকারের কাছে আমাকে আবেদন, আমাকে গড়টা একটু জানি ঠিক করে দেয়। শুধু জাহানারা বেগমই নন, তার মতো 1500 মানুষ বসবাস করেন জেলার সবচেয়ে বড় এই গুচ্ছ গ্রামে। এখানকার 312টি ঘরেরই করুণ অবস্থা। এমন পরিস্থিতিতে সরকারিভাবে দ্রুত প্রতিকার চান ভুক্তভোগীরা। এক তো চোরের ভয়, আর এক হইলো বৃষ্টি হইলে পোলা পানি খাতার গাঠি গোল করে এখানে দলয়ে থাকা লাগে। তা আমরা এখানে আসি অনেক বিপদের ভিতরেই। ব্যান চালাই খাই তো, দিন আনি দিন খাই, ঠিক করার তো অভিজ্ঞ নেই। আমরা একজন আসে আমাকে কোনো খালি দেখে যারা কিছু করে না। প্রধানমন্ত্রী এটা না করিয়ে দেয় তা আমাকে থার কোনো কার্যকলাপ নাই। সংশ্লিষ্টরা বলছেন আর্থিক বরাদ্দ চাওয়া হলেও তা পাওয়া যায়নি। অধিকাংশ ঘরই এখন মেরামতের উপযোগী এবং মেরামত করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা বিগত 4 মাস আগে আমরা ইতিমধ্যে একটি মেরামতের জন্য প্রস্তাব ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রয়ণপুর 2 প্রকল্পে প্রেরণ করেছি। 2-3 বারে আমি এস্টিমেট করে সেগুলো পাঠিয়েছি আশ্রয়ণ প্রকল্প বরাবর। তো তারা আশ্বাস দিয়েছিল দিবে, কিন্তু পরবর্তীতে শোনা গেল যে সেখানে নতুন করে এই সংস্কার কাজের জন্য বরাদ্দ নাই। মাদারীপুর সদর উপজেলার 4টি গুচ্ছগ্রাম ও 6টি আশ্রয়ণ প্রকল্পে 5 শতাধিক বসত ঘরে বসবাস করেন 2500-এর বেশি হতদরিদ্র মানুষ। সময় সংবাদ, মাদারীপুর। ভোরের সময় আরও থাকছে। পরমাণু প্রযুক্তির সহায়তায় জন্মের পরেই রুখে দেয়া যাবে শিশুর প্রতিবন্ধিতা, নিয়ন্ত্রণ করা যাবে অটিজম ও জাতীয় কর্মসূচি নেয়ার তাগিদ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল 24 ঘন্টায় 19 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1094 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 3,97,507 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 10,998 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 22,46,486 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1094 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,97,507 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,780 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,498 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,13,563 জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার পরও যথেষ্ট খাদ্যশস্য উদ্বৃত্ত থাকবে দেশের শস্য ভাণ্ডার রংপুর দিনাজপুর অঞ্চলের জেলাগুলোতে। এক বছরের চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকবে 45 লাখ মেট্রিক টন খাদ্যশস্য। তবে সংকটকালে বাজার ও বন্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের 8টি জেলার মানুষের বার্ষিক খাদ্য চাহিদা 29 লাখ মেট্রিক টন। কৃষি বিভাগের তথ্য বলছে এই অঞ্চলের 13 লাখ হেক্টর জমিতে চাল ও গমের বার্ষিক উৎপাদন 74 লাখ মেট্রিক টনের বেশি। সে হিসেবে উদ্বৃত্ত খাদ্যশস্যের পরিমাণ 45 লাখ মেট্রিক টন ছাড়িয়ে। কৃষি কর্মকর্তা বলছেন এবার বাড়তি উৎপাদন হয়েছে, তাই করোনার দ্বিতীয় আঘাত মোকাবেলায় খাদ্য সংকটের শঙ্কা নেই। কোভিড-19-এর যে দ্বিতীয় দফার যে ধাক্কা কোনো আঘাত না হানতে পারে, বিশেষ করে খাদ্য উৎপাদনে, এটা নিয়ে আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি শুরু করেছি। জেলাগুলোর 89টি সরকারি খাদ্য গুদামে মজুদ পরিস্থিতি 1,77,000 মেট্রিক টন, যা করোনা সংকট মোকাবেলায় যথেষ্ট বলে মনে করছেন খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির বিভাগীয় প্রধান। গতবারের তুলনায় ফলন বেশি হবে, সুতরাং খাদ্য সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। করোনাতে যদি আবারও রিলিফ আমাদের অপারেশন চালিয়ে যেতে হয়, আমরা কখনো খাদ্য সংকটে আমরা ভুগব না। তবে বাজার নিয়ন্ত্রণ ও বন্টন ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন কৃষক নেতা ও বিশ্লেষকরা। কৃষি উৎপাদনকে অব্যাহত রাখার জন্য সরকারের তরফ থেকে যা যা করণীয়, যা যা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপই নেওয়া দরকার। ভয়াবহ রূপ যদি আমরা যে আশঙ্কা করছি যদি হয়ে যায়, তখন আমাদের যে খাদ্য, যে নিরাপত্তার ব্যবস্থা করা আছে, যে খাদ্য আছে এই বিভাগে, আমার মনে হয় সেই খাদ্য দিয়ে এই সংকটকালটা মোকাবেলা করা যেতে পারে। জরুরি ভিত্তিতে এখন সরকারের করণীয় বাজার মনিটরিং করা, মজুদ বিরোধী অভিযান জোরদার করা। প্রথমবারের সংক্রমণে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, খাদ্য বান্ধব কর্মসূচি ও ব্যাপক ত্রাণ তৎপরতার মাধ্যমে সরকার সাফল্যের সাথে করোনা বিপর্যস্তদের সহায়তা করে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। জন্মের পরপরই রুখে দেয়া সম্ভব শিশুর শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধিতা। এর মাধ্যমে সমাজে কমানো সম্ভব প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশুর সংখ্যাও। পরমাণু প্রযুক্তির সাহায্যে এই চিকিৎসায় সফলতা পেয়েছে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েন্স সায়েন্সেস। তাদের মতে দেশব্যাপী এই কর্মসূচি জাতীয়ভাবে বাস্তবায়ন করতে পারলে অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব অটিজমের মতো অনিরাময়যোগ্য অস্বাভাবিকতা। রেজাউল হক রিপনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বিশ্বে প্রতি 4,000 শিশুর মধ্যে একটি শিশু আক্রান্ত হয় থাইরয়েড হরমোনজনিত জটিলতায়। যে হরমোনের প্রভাবেই মূলত প্রতিবন্ধী শিশুতে পরিণত হয় আদরের নবজাতক। আশঙ্কাজনক হারে বাংলাদেশে প্রতি 2,200 শিশুর মধ্যে একটি শিশু প্রতিবন্ধী হয়েই জন্ম নিচ্ছে। থাইরয়েড হরমোনের জটিলতা নিয়ে জন্ম নেয়া এসব শিশুদের এই রোগকে চিকিৎসা বিজ্ঞান বলছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। বিএসএমএমইউতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাসের গবেষকরা এই জটিলতা নিরসনে শিশুর জন্মের পরপরই রক্তের নমুনা নিয়ে তা 4 সপ্তাহের মধ্যে পরীক্ষা করেই জানাতে পারছেন শিশু প্রতিবন্ধী নাকি সুস্থ। বাচ্চা 1 মাস বয়সের মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে বাচ্চা নর্মালি সে বড় হবে শারীরিক এবং মানসিকভাবে। যদি এই ডায়াগনোসিসটা দেরি হয় এবং ট্রিটমেন্টের দেরি হয়, শারীরিক এবং মানসিক প্রতিবন্ধিতা হিসেবে
পরিণত হয়ে যায়, যা তার ফ্যামিলি এবং দেশের জন্য আসলে একটা বিশাল বোঝা। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে বিএসএমএমইউ এর এই ল্যাবেই পরীক্ষা করা হচ্ছে শিশুর প্রতিবন্ধিতা। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম নিয়ে কাজ করা গবেষকরা বলছেন, জাতীয়ভাবে এই কর্মসূচি পালন করা গেলে কমানো সম্ভব প্রতিবন্ধিতার হার। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার যে নাড়ি বা কর্ড থেকে ব্লাড নেই, অথবা বাচ্চার পায়ের তলার থেকে একটা ব্লাড নিয়ে সাথে সাথে পরীক্ষা করে দেখি যে এই বাচ্চাটার হরমোন ঠিক আছে কিনা। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আমাদের এই কোলাবোরেটিভ সাপোর্টটা দেয়, যে স্যাম্পল কালেকশনের ব্যাপারে যে তাদের যে নেটওয়ার্ক, তারা যদি আমাদের সাহায্য করে, টেকনোলজি বেস সাহায্য আমরা অবশ্যই করতে পারবো। আন্তর্জাতিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে এই সেবা সরকারিভাবে দেওয়ার কথা জানিয়ে তদারককারী সংস্থার প্রধান বলছেন, সেবা সম্প্রসারণে আরও বড় উদ্যোগ প্রয়োজন। রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, আসলে যে আমাদের যে ধরেন যে স্থাপনাগুলো আছে, আমাদের যদি ভবিষ্যতে আরও যন্ত্রপাতি আমাদের আনতে হয়, আমাদের স্পেস বাড়াতে হবে, নতুন নতুন যন্ত্রপাতি আমরা ভবিষ্যতেও বাড়িয়ে দেশের জনগণের সার্ভিস যেন আরও বেশি করে দিতে পারি। বহির্বিশ্বের মতো বাংলাদেশেও শিশু জন্মের পরপরই রক্তের নমুনায় হরমোন পরীক্ষা বাধ্যতামূলক করারও তাগিদ দিচ্ছেন গবেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শিক্ষাঙ্গনে সামাজিক ব্যাধি দূর করতে নৈতিক শিক্ষার সঙ্গে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে সমন্বিত উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল দুপুরে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষা আমাদের কারিকুলামের অংশ। আমরা আমাদের কারিকুলামে মানবাধিকার, নারীর অধিকার, লিঙ্গ সমতা, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আরও বেশি জোর দেবার চেষ্টা করছি। কারণ হচ্ছে সামাজিক এই যে ব্যাধি, সেই ব্যাধিগুলো কিন্তু শুধুমাত্র নৈতিক শিক্ষা দিয়েই হবে না, শুধু আইন দিয়েও হবে না। এর জন্যে একেবারে পরিবার, সমাজ, রাষ্ট্র সবার একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন। সবাইকেই একযোগে কাজ করতে হবে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ 2 যাত্রীকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দারা জানান, গতরাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় এনএসআই এর দেয়া তথ্যের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালিয়ে ইমরান হোসেন এবং নূর কামাল নামে 2 যাত্রীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রায় 50 লাখ টাকা সমমানের সৌদি রিয়াল এবং ওমানের দিরহাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে। ভোরের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প। ফ্লোরিডায় বাইডেনের পক্ষে প্রচারণায় বারাক ওবামা। নরসিংদীতে উৎপাদিত শাকসবজির খ্যাতি রয়েছে রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে। এখানকার সবজির 70% সরবরাহ করা হয় বিভিন্ন স্থানের পাশাপাশি এবং রফতানি করা হয় বিদেশেও। এবার কয়েক দফা বন্যা ও অতিবৃষ্টির ফলে সবজির সরবরাহ কমায় প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারগুলোতে। ফলে দাম বেড়েছে বলে জানান পাইকারি ক্রেতা ও বিক্রেতারা। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদীর নারায়ণপুর পাইকারি সবজির বাজার। আগে যেখানে গড়ে প্রায় 1.5 থেকে 200 কৃষক হাজির হতেন সবজি নিয়ে, এখন সংখ্যা নেমে এসেছে অর্ধশততে। একই অবস্থা জেলার পাইকারি সবজি বাজারগুলোতেও। কৃষকরা বলছেন, মৌসুমের শুরুতে বন্যা ও অতিবৃষ্টিতে বেগুন সহ বেশ কিছু জাতের সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে বিক্রির জন্য সবজি কম আনছেন। তবে চাহিদা বাড়ায় ভালো দাম পাচ্ছেন তারা। গৃহস্থ দর ছাড়া না, ব্যাপারীরা কিনতে না, অনেক কাঁচামালের লেট, ঘন্টা ঘন্টা খালি বাড়ে, কমে না। পেঁপে কিনছি আপনার 1000 টাকা, আর কারো কিনছি আপনার 45, 47, 50। মৌসুমের শুরুতে যে বেগুন বিক্রি হতো 25 থেকে 30 টাকা কেজি দরে, সেই বেগুন এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। সবজির দাম কেজিতে বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। পাইকারি ক্রেতারা বলছেন, সবজির চাহিদা ব্যাপক, আর মাঠে পর্যাপ্ত সবজি না থাকায় বেশি মূল্য দাবি করছে কৃষকরা। দ্বিতীয়বার নিউটে একবার দিল্লি লাগাইছে নিলেও সে আমি 7 গন্ডে 7 কেজি কার্পল আনছি আমি। বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, তার জন্য বৃষ্টি এখন সবজির ভালো। কয়েকদিনের মধ্যেই শীতকালীন সবজি বাজারে আসলে দাম কমে আসবে বলে মনে করে জেলা কৃষি অধিদপ্তর। আগামী 15-20 দিনের ভিতরে, বিশেষ করে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে হয়তো শীতকালীন সবজি বাজারে আসলে সবজির দাম
কমে যাবে। জেলায় ৭,৮৫০ হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছিল, আর আসন্ন শীতকালীন মৌসুমে চাষাবাদের লক্ষ্যমাত্রা ১০,০০০ হেক্টর। সময় সংবাদ, নরসিংদী। নওগাঁয় নদীর মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে চাষের মাছের দর। এ বিষয়ে জানাতে শহরের বাইপাস মাছের আড়তে আছেন সহকর্মী এমআর রকি, যাব তার কাছে। গত 2 দিন ধরে মাছের যে সরবরাহ কিছুটা ব্যাহত হয়। এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছ এই বাজারে কিন্তু তুলতে পারছিল না যারা মাছ চাষি। এ কারণে আমরা দেখছিলাম মাছের দর কিছুটা বৃদ্ধি হয়েছে। গত সপ্তাহের ব্যবধানে কিছু মাছ, যেসব রুই, কাতল, মৃগেল, এই মাছগুলো কিন্তু তুলনামূলক 20 থেকে 30 টাকা কেজিতে দাম এখানে বেশি হয়েছে বলছেন এখানকার যারা মাছ চাষি। এর কারণটা হিসেবে তারা যেটা বলছিলেন যে মাছের উৎপাদনের কিছুটা এখানে ঘাটতি রয়ে যায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীর মাছের কিছুটা সরবরাহ কম আসে বাজারগুলোতে। প্রতি কেজি রুই এখানে গত সপ্তাহে যে বিক্রি হচ্ছিল 160 থেকে 70 টাকা, সেইটা কিন্তু আজকের বাজারে এসে আমরা লক্ষ্য করছি যে 20 থেকে 25 টাকা প্রতি কেজি বৃদ্ধি হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু মাছ চাষি যারা, তারা কিন্তু বলছিলেন যে মাছের দরের জায়গাটা তারা বেশি পাওয়ায় কিছুটা খুশি। অন্যদিকে কিন্তু স্বাভাবিকভাবে ক্রেতাদের ভিতরে এই মাছের দর নিয়ে একটু বৃদ্ধির কারণে একটা অস্বস্তি লক্ষ্য করছিলাম। দফায় দফায় মাছের দর এখানে বেশি ঘটছে এবং বেশি হওয়ার কারণে তাদের ভিতরে ক্রেতার যে ক্রয় ক্ষমতা তা কিন্তু এখানে বেশি, তাদের একটা অস্বস্তি লক্ষ্য করছিলাম। তবে সব মিলে মাছের উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এবছর একটা ভালো উৎপাদন হয়েছে বলছে এখানকার যারা মাছ চাষি ছিলেন। এবং মাছ চাষিদের ভিতরে সবসময় যেটা আশা করছিলেন যে ভালো দরের জন্য তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটা প্রত্যাশা করছিলেন এবং মাছের যে খাদ্যের দাম সেই তুলনায় মাছের একটা ভালো দাম সবসময় তারা একটা আশা করে থাকেন। এবং এবছর আরেকটি বিষয় জানি না কি, নওগাঁ জেলায় বেশ কিছু এলাকায় কিন্তু বন্যা হওয়ার কারণে অসংখ্য পুকুর ভেসে যায় এবং ভেসে যাওয়ার কারণে মাছের যে উৎপাদনের কিছুটা ব্যাহত হয় এবং মাছ চাষিরা এক্ষেত্রে একটা বড় ধরনের লোকসানের মুখে পড়েছিলেন। সব মিলিয়ে কিন্তু মাছের উৎপাদন এবং বাজার ব্যবস্থায় চাষিদের দিক থেকে কিন্তু একটা আশা ছিল যে ভালো তারা দাম এখানে নিশ্চিত করবেন। তবে এই জায়গাগুলোতে মাছ চাষিরা যেটা বলছেন যে স্বাভাবিকভাবে যে বাজারটা, এই বাজারের ওঠানামা করার কারণে অনেক সময় তারা ক্ষতির মুখে পড়েন এবং প্রতি কেজি রুই, কাতল, মৃগেল এই অনেক সময় 100 টাকা থেকে 120 টাকায় নেমে আসে। এই জায়গায় কিন্তু তারা কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং এই উঠানামাটা যেন স্থিতিশীল একটা অবস্থায় থাকে, এই কথাটা কিন্তু মাছ চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তবে মাছের উৎপাদন এবং সরবরাহ গত 2 দিনের বাজার ব্যবস্থায় কিছুটা হোঁচট খায় এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই উৎপাদনের সঙ্গে কিন্তু তারা একটা তাদের দিক থেকে যে ছিল যে মাছের নদীর মাছটা তারা পাচ্ছিলেন না। নদীতে মাছ সরবরাহ বাজারে নিয়ে আসার ক্ষেত্রে তারা একটা ব্যাহত হওয়ার কারণে চাষিরা কিন্তু কিছুটা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন, এমন কথা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছিলাম। এক্ষেত্রে জেলায় প্রায় 17,000 নিবন্ধিত মাছ চাষি রয়েছেন। তারা কিন্তু সরাসরি মাছ উৎপাদনের সাথে জড়িত। এই মাছ চাষিদের দিক থেকে তারা সবসময় যেটা প্রত্যাশা রাখেন যে মাছের ভালো একটা বাজার তাদের দিক থেকে তারা আশা করেন এবং মাছ উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনার সাথে তাদের দিক থেকে সরকারের যেন একটা টেকসই নজরদারি থাকে। এবং অনেক সময় মাছ চাষিদের দিক থেকে আমরা যেটা একটা অভিযোগ পাচ্ছিলাম যে তারা বলছেন যে স্থানীয় কিছু সিন্ডিকেটের কারণেও কিন্তু মাছের বাজার ব্যবস্থাপনায় কিন্তু তারা একটা বড় ধরনের আর্থিক লোকসানের শিকার হন। অনেকটা মুনাফা চলে যায় এই বড় বড় মাছের যারা ব্যাপারী বা বড় যারা মহাজন রয়েছেন, তারা এই মাছের মুনাফাটা তাদের পকেটে দিয়ে চলে যায়। এই জায়গাগুলো থেকে তাদের যে প্রত্যাশা, তারা বলছেন যে ন্যূনতম যেন একটা সরকারের নজরদারির মধ্য দিয়ে মাছের ন্যায্য দর তারা পান, এই ক্ষেত্রে একটা টেকসই মনিটরিং ব্যবস্থা তারা এই জায়গা থেকে তাদের প্রত্যাশার জায়গাটা রাখছেন। তো মাছের এবছর কিন্তু স্বাভাবিকভাবে নদী এবং জলাশয়গুলোতে উৎপাদনের কোনো কমতি ছিল না, উৎপাদন ভালো হয়েছে। তবে 3 দফা বন্যা হওয়ার কারণে নওগাঁ জেলায় এবছর প্রায় 750 পুকুর কিন্তু ভেসে যায় এবং ভেসে যাওয়ার কারণে মাছের যে পুকুর চাষি ছিলেন তারা কিন্তু খুব ক্ষতির মুখে পড়েছিলেন এবং এই ক্ষতি কিন্তু কাটিয়ে ওঠা তাদের জন্য অনেকটা দুঃসাধ্য ছিল। এবং এই দুঃসাধ্য থেকে তাদের প্রত্যাশাটা হলো যে মাছের যেন বাজারটা
স্থিতিশীল থাকে। এবং এই বাজারের আজকের বাজারে আমরা যেটা লক্ষ্য করছি, গত 2-3 দিনের আগের চেয়ে সব ধরনের মাছের বাজার, বিশেষ করে দেশীয় যেসব মাছ রয়েছে, রুই, কাতল এবং নদীর মাছের দর কিন্তু আরেক দফা কিন্তু বৃদ্ধি হয়েছে। এবং এই বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবে যেটা ক্রেতাদের ভিতরে এক ধরনের অস্বস্তি, এবং তারা বলছেন যে মাছ যেহেতু একেবারে নিত্যপণ্যের একটা অংশ, এবং এই জায়গাগুলো থেকে মাছের যেন সঠিক দর এরকম নিশ্চিত করতে পারেন, তা প্রত্যাশার জায়গাটা তারা সবসময় লালন করছিলেন। এ জেলায় কিন্তু প্রায় 18,000 পুকুরের নিবন্ধিত চাষিরা এই মাছ এখানে করেন। আমরা একটু মাছের দর সম্পর্কে জানবো। আচ্ছা, আপনি একটু বলবেন গত 2-3 দিনের মধ্যে মাছের দর কি দর ওঠানামা করেছে? গতকালের চেয়ে আজকের মাছ অনেক দাম বেশি। বৃষ্টি হওয়ার কারণে গতকাল মাছ আসতে পারেনি। আজকে গত বৃষ্টির কারণে মাছ আমদানি কম, পুকুর ভরে গেছে। ভরে যাওয়ার জন্য মাছ আজকে পাঙ্গাস 105, বাটা 136, সিলভার 135-36। গতকালের চেয়ে আজকে অত্যন্ত মাছের দাম বেশি, তাতে কেজি প্রতি 15-16 টাকা বেশি। এই হিসাবে মৎস্য চাষিরা অত্যন্ত লাভবান এবং তারা অত্যন্ত খুশি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন এখানকার একজন মাছ চাষি, তিনি মাছ গত 2-3 দিনের চেয়ে কিন্তু 20 থেকে 25 টাকা এরকম ওঠানামা করার কথা বলছিলেন। তবে আরেকটি বিষয় হলো, গেল প্রায় 1.5 মাস আগে এ জেলায় আকস্মিকভাবে একটা মাছের মরক তৈরি হয়। এখানে মাছ চাষিরা বলছিলেন যে অ্যাসিড জাতীয় এক ধরনের বৃষ্টির মতো তারা মাছের পুকুরে এই মরকটা তারা অনুভব করছিলেন, এবং অসংখ্য পুকুরের মাছ কিন্তু মরে মরে ভেসে উঠছিল। এই কারণে কিন্তু কিছুটা মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তবে আজকের বাজার ব্যবস্থা বা গত 2 সপ্তাহের বাজার ব্যবস্থাপনায় মাছ চাষিরা কিন্তু তারা অনেকটাই লাভবান, এবং মাছের ভালো বাজার দরের কারণে এই দিকে আমরা যেটা লক্ষ্য করছিলাম, চাষিরা খুব খুশি, এবং মাছের ভালো বাজার ব্যবস্থাপনায় এই এলাকার মাছ চাষিরা আরো উৎসাহিত হচ্ছে, এমন কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। তো এমদাদ, এই ছিল মাছ বাজারের খবর আমার কাছে। নওগাঁ থেকে এবার রকি যোগ দিয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন মাছ বাজারের খবর। নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকারের দায়ে রাজবাড়ীতে 12 জেলেকে 14 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় 12 জেলেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 15,000 কারেন্ট জাল সহ 20 কেজি ইলিশ। পরে তাদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে 12 জনকে 14 দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ। নাটোরে পেঁয়াজের দাম কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এ বিষয়ে জানাতে সদর উপজেলার তেবাড়িয়া হাটে আছেন সহকর্মী আল মামুন, যাব তার কাছে। নাটোরের বাজারগুলোতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বিশেষ করে গত 1 মাস আগে যে পেঁয়াজ 80 থেকে 85 টাকায় গিয়েছিল, সেটি এখন 60 থেকে 65 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। গত 1 মাস আগে থেকে নাটোরের পেঁয়াজগুলো যে মজুতদার হয়েছিল, সেগুলো আবার বাজারে আসতে শুরু করেছে। বিশেষ করে গত 14ই সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার পরে 40 টাকা কেজি পেঁয়াজ হঠাৎ করে 80 থেকে 85 টাকা কেজিতে চলে যায়। এর প্রেক্ষিতে বিশেষ করে যেটি বড় বড় ব্যবসায়ী ও মজুতদাররা পেঁয়াজগুলো বাজার মজুতজাত করে রাখে, এর প্রেক্ষিতে পেঁয়াজের দাম 80 থেকে 85 টাকা কেজিতে পৌঁছে। গত বছর নাটোর জেলায় 71,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছিল। এর প্রেক্ষিতে প্রায় 50,000 মেট্রিক টনের মতো পেঁয়াজ মজুতদারি করা হয়েছিল বলে স্থানীয় কৃষি বিভাগ ও জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে। জেলা প্রশাসনের নজরদারি এবং মনিটরিংয়ের পাশাপাশি পেঁয়াজ আবার বাজার আসতে শুরু করেছে। হঠাৎ করে আমদানি বেড়ে যাওয়ায় গত 2 থেকে 3 দিনের ব্যবধানে এই পেঁয়াজের দামগুলো কমে গেছে। বিশেষ করে আমদানি নির্ভর পেঁয়াজ হওয়ার কারণে নাটোরের কৃষি বিভাগ এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করার চেষ্টা করছে।
গতবার 43,000 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হলেও এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,613 মেট্রিক টন পেঁয়াজ। এর কারণে গতবার 71,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও এবার সেটা কৃষি বিভাগ আশা করছে 80 থেকে 85,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে। বিশেষ করে চলতি অক্টোবর মাস গোটা মাসটা আর কন্দ পেঁয়াজ, যেটা আগাম জাতের পেঁয়াজ বলা হয়, সেই পেঁয়াজ লাগানোর সময়সীমা পার হয়ে যাওয়ার কারণে এবং কৃষকরা বেশি করে পেঁয়াজ রোপণের দিকে ঝুঁকে পড়ার কারণে পেঁয়াজের যার মজুদ ছিল সব বাজারে আসা শুরু হয়েছে। এর প্রেক্ষিতে একেবারে বেশি করে একবারে হাটে বাজারে পেঁয়াজ আসার কারণে দামগুলো কমা শুরু করেছে। ইমদাদ, বন্যা এবং অতিবৃষ্টির ফলে এবার নাটোরের কন্দ জাতের পেঁয়াজগুলো যে 1,000 মেট্রিক টন কৃষি বিভাগ 1,000 মেট্রিক টন 1,000 হেক্টর জমিতে লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও বন্যা এবং অতিবৃষ্টির কারণে নাটোরে সেটি এ পর্যন্ত 100 মেট্রিক টনের 100 হেক্টর জমিতে লাগানো হয়েছে। এছাড়া প্রায় 3,600 হেক্টর জমিতে চারা জাত রোপণের কর্মসূচি শুরু হবে নভেম্বরের মাঝামাঝি থেকে, এটি চলবে ডিসেম্বরের পর্যন্ত। বিশেষ করে পেঁয়াজের যেই আমদানি এবং অতিরিক্ত রোপণের প্রেক্ষিতে আমদানি নির্ভরতা কমানোর জন্য স্থানীয় কৃষি বিভাগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইমদাদ, এই ছিল নাটোরের তেবারে হাট থেকে আমার কাছে সর্বশেষ। পেঁয়াজের বাজার 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম, সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন নাটোর থেকে আল মামুন। রাজধানীর শাহবাগে ফুলের পাইকারি বাজারে আছেন সহকর্মী হরিপদ সাহা। ফুল বেচা কেনার খবর জানাতে সরাসরি যাব তার কাছে। আমি আছি শাহবাগের ফুলের বাজারে। আসলে যে বিষয়টা সকাল থেকেই কিন্তু শাহবাগ মুখর হয়ে ওঠে ভোরের আলো ফোটার আগেই ফুল বেচা বিক্রিতে। কিন্তু একটা বিষয় আমি এখানে খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম যে এবার কিন্তু বন্যা এবং টানা বৃষ্টিতে ফুলের আবাদ কিছুটা নষ্ট হয়েছে। একই সাথে চাহিদাও যে খুব বেশি তা না, গতবারের তুলনায় চাহিদা বলা যায় যে অর্ধেকের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। কারণ হচ্ছে আপনি জানেন যে এবছর দুই ঈদ, যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার আগে পরে যে বিবাহ অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু এবার লক্ষ্য করা যায়নি ঢাকা শহরে। ঢাকার বাইরে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে, অর্থাৎ এই ধরনের অনুষ্ঠানের পরিমাণ অনেকটা কমে গেছে। পাশাপাশি বিভিন্ন যে লোক সমাগমের যে বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হয়, বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর যে ধরনের লোক সমাগমের বা সংবর্ধনা বা এই ধরনের যে আনুষ্ঠানিকতা থাকে, সেই ধরনের আয়োজনের কিন্তু এবছর তেমন একটা লক্ষ্য করা যায়নি করোনা মহামারীর কারণে, যেহেতু লোক সমাগমকে নিরুৎসাহিত করা হচ্ছে করোনা সতর্কতার কারণে। তো ফুলের বেচা বিক্রি কিন্তু নির্ভর করে হচ্ছে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের উপরই, অর্থাৎ যত বেশি অনুষ্ঠান হবে, যত বেশি বিয়ে শাদী হবে, সেই সব বিষয়গুলোর উপরেই কিন্তু আসলে নির্ভর করে ফুল বিক্রি কতটা হচ্ছে। ব্যবসায়ীরা যেটা বলছেন যে ফুলের বিক্রি বলা যায় যে 60-70% আছে গতবারের তুলনায়, অর্থাৎ 30 থেকে 40% বিক্রি কমেছে। একইভাবে ফুলের আবাদও এবার নষ্ট হয়েছে, কারণ হচ্ছে যে বন্যা ছিল, পরপর হচ্ছে ধারাবাহিকভাবে টানা বৃষ্টি চলছে। এতে ফুলের যে জমির যে পরিচর্যার যে দরকার ছিল, কৃষকরা কিছুটা অনীহাই প্রকাশ করেছেন, কারণ তারাও জানেন যে বাজারে ফুলের চাহিদাটা তুলনামূলকভাবে কম এবং দামটাও বলা যাচ্ছে যে কিছুটা কমেছে গত বছরের তুলনায় যদি আমরা তুলনা করতে থাকি। এই বাজারে এখন পর্যন্ত যেটা দেখতে পেয়েছি যে গাঁদা ফুলের তোড়া বিক্রি হচ্ছে, যেটা হচ্ছে বলা হচ্ছে 20টার একটা করে যে তোড়া, সেই গাঁদা ফুলের এক একটা
বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়। গোলাপের প্রতি 100 গোলাপ বিক্রি হচ্ছে মানভেদে 200 থেকে 300 টাকায়। রজনীগন্ধার স্টিক বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা মানভেদে। তো মোটামুটি ফুলের বাজার যেটা বলছে যে তারা গত বিভিন্ন সময়ে যেটা দেখতে পেয়েছে সেই তুলনায় কিছুটা কম, এবং বাজারে যে চাহিদা লোক সমাগম বলছে আগের তুলনায় অনেকটাই কমেছে। অর্থাৎ যেটা বলছিলাম যে ফুল কিন্তু অনুষ্ঠান কেন্দ্রিক, যত বেশি অনুষ্ঠান হবে তত বেশি ফুলের চাহিদা থাকে, এবং সেই চাহিদা পূরণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরে থেকে, বিশেষ করে যশোর, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, এগুলো হচ্ছে ফুলের বিভিন্ন সোর্স, এবং দোকানিরা বলছেন যে এইসব জায়গা থেকেই কিন্তু ফুল বেশি আসে। আচ্ছা, ভোরের আলো ফোটার আগেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা যে ফুলের গাড়িগুলো থাকে সেই গাড়ি থেকে ফুল নামানো শুরু হয় এবং সেইগুলো বেচা বিক্রি শুরু হয়। এখান থেকেই কিন্তু মূলত ঢাকা শহরের বিভিন্ন যেসব দোকান রয়েছে ফুলের বিভিন্ন এলাকায়, সেই এলাকার দোকানিরা কিন্তু ফুল কিনে থাকেন খুচরা বিক্রি করার জন্য। এবছর উৎসব চলছে একটি শারদীয় দুর্গোৎসব, সেই উৎসব কেন্দ্রিক কিন্তু যে সাজসজ্জা এবং ফুলের বিক্রি থাকে সেই জায়গাতেও এবার কিন্তু ভাটা পড়েছে। আপনারা জানেন যে এবছর কিছু করোনার কারণে কিন্তু কিছুটা সতর্ক বার্তা এবং কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, নিরুৎসাহিত করা হচ্ছে রাতের বেলায় পূজা মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে, এবং বিভিন্ন মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি সেই নির্দেশনাগুলো মানা হচ্ছে। এবং সেই কারণেই এবছর কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল পূজার আয়োজনটা কেমন হবে। বলা হচ্ছে যে সেই কারণেই সাজসজ্জায় কিছুটা ভাটা, সেটা বলাই যায়। বিশেষ করে তারা চেয়েছেন আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার বা কৃত্রিম ফুল বা ফুলশলার এইসব উপকরণে কিছুটা ব্যয় সংকোচন করেই তারা কিন্তু হয়তো সাজসজ্জা করছেন। এবং ফুলের যে বাড়তি চাহিদা থাকে উৎসব কেন্দ্রিক, বিশেষ করে দুর্গাপূজার সময় কিন্তু একটু বেশি চাহিদা লক্ষ্য করা যায়। এবছর বলছেন যে ঠিক গত অন্যান্য বছরের যে তাদের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার বলা যায় যে বিপরীত চিত্রই। খুব বেশি যে ফুলের চাহিদা বেড়েছে তা না, গাঁদা ফুলের চাহিদাটা কিছু বেড়েছে সেই মণ্ডপের সাজসজ্জার জন্য, কিন্তু সেটাও বলা যায় যে তাদের কাঙ্ক্ষিত পর্যায়ে না। পদ্ম ফুলের যে চাহিদা থাকে, যেটা একদমই দুর্গাপূজার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই পদ্ম ফুলের দামও বিক্রেতারা বলছেন যে গতকাল পর্যন্ত মোটামুটি 100 পদ্ম ফুল 2 থেকে 2,500 টাকা বিক্রি হয়েছে। আজকে কিন্তু বিক্রি হচ্ছে 1,000 থেকে 1,200 টাকা প্রতি শতে। অর্থাৎ বেচা বিক্রিটাও বলছেন যে তুলনামূলকভাবে ওই রকম তারা চাহিদা দেখতে পাচ্ছেন না। তো ইমদাদ, বলা হচ্ছে যে করোনার কিন্তু সেকেন্ড ওয়েভ আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, সরকারের শীর্ষ পর্যায় থেকেও কিন্তু সেই ধরনের একটি সতর্কতা কথা বলা হয়েছে। তো যদি সেকেন্ড ওয়েভ করোনা আসে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এরই মধ্যে সেকেন্ড ওয়েভ আসা শুরু হয়েছে, তো তাহলে আবারও যে সামাজিক দূরত্ব মানার সহ বিভিন্ন রকমের যে কড়াকড়ি আরোপ করা হবে বা যেসব নির্দেশনাগুলো আসবে, তাতে ফুলের বিক্রি হয়তো আরও কমে যাবে, এমনটাই আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা। তো ইমদাদ, এই ছিল আমার কাছে শাহবাগের ফুল বাজারের সবশেষ খবরাখবর। শাহবাগ থেকে ফুলের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী হরিপদ সাহা। এবার জানাবো দুর্গাপূজার খবর। মহা অষ্টমীতে ঢাকায় কুমারী পূজা না হবার আক্ষেপ থাকলেও দেবীচরণে অঞ্জলি দিতে পেরে খুশি ভক্ত। আগতরা স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশ নেয় সন্তোষ জানিয়েছে কমিটি। ঢাকের তাল বলছে মহা অষ্টমী আজ। শাঁখের বোল, খোল, করতাল আর উলুধ্বনিতেও দেবীর আবাহন। সন্ধি লগ্নে 108 মঙ্গল প্রদীপ ও পদ্মে বরণ করা হয় পার্বতীকে। যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হয় ঘি, মধু সহ 108টি করে ফুল বেলপাতা। শঙ্খ, পদ্ম আর বস্ত্রে আরতি করা হয় দশভুজার। সন্ধি পুজো শেষে দেবীচরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। কুমারী পূজাটা এবার মিস করছি। মানুষের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, এটাকে অগ্নিতে পুড়ায় নিঃশেষ করে ফেলানো হয়। যজ্ঞের মাহাত্ম্য হচ্ছে এটাই। প্রতি বছরের মতো আনন্দ হয়তো বা হচ্ছে না, কিন্তু প্রার্থনাটা হচ্ছে। পুজো দেখার জন্য একটা সময় পেয়েছি, তো আসলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। সারা বিশ্বকে
যেন করোনামুক্ত করেন। পূজাকালীন ঢাকেশ্বরী মণ্ডপ পরিদর্শন শেষে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পুজোয় অংশ নেওয়ার আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস। এছাড়াও সকাল থেকেই ষোড়শ উপচার আর নৈবেদ্যে অনুষ্ঠিত হয় মহা অষ্টমীর বিহিত পুজো। 108 পদ্মে আবাহন করা হলো দুর্গতি নাশিনীকে। যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হলো যা কিছু অকল্যাণকর আর অশুভ। এবার থেকে কেবলই মঙ্গল, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন জেলায় হয়ে গেল মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। ধর্মীয় রীতি মেনে বিহিত ও সন্ধি পূজায় সবার মঙ্গল কামনা করেন ভক্তরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঢাক-ঢোল আর কাঁসার ধ্বনিতে মুখর মন্দির প্রাঙ্গণ। মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজার আসন অলঙ্কৃত করে 9 বছরের শ্রেয়া। চট্টগ্রামের রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মন্দিরে আয়োজন করা হয় নগরীর একমাত্র কুমারী পূজা। সব আচার পালন করে এতে অংশ নেন ভক্তরা। মায়ের কৃপা সকলের উপর বর্ষিত। এই মহামারীর জন্য এবার আমি ভাবতেও পাইনি এবছর আবার কুমারী পূজা হবে, কিন্তু মার আদেশ হয়েছে, মন্দির থেকে বাবারও আদেশ হয়েছে, সেজন্য মেয়ে আমার এই বছর আবার কুমারী হতে পারলো। মাকে নারীকে সম্মান করলে মার পূজা হয়ে যায়। নারীকে যদি আমরা অসম্মানী করাই তাহলে মার পূজা কখনো হবে না। একই সময়ে রাজশাহীর সাগরপাড়া ত্রিনয়নী মন্দিরে শঙ্খ, সুর আর উলুধ্বনির মূর্ছনায় কুমারী পূজা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার কুমারী রূপের এই অর্চনা নারীকে শক্তি ও মর্যাদার আসনে বসায়। আমরা আগামী বছর যেন আনন্দ নিয়ে সবাই যেন আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করতে পারি। নারীরা নিজেরাই শক্তিশালী হয়ে উঠবে, নিজেকে প্রতিরক্ষা করতে পারবে। এছাড়া খুলনা, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় প্রসাদ, অঞ্জলি দান, বিহিত ও সন্ধি পূজার মধ্য দিয়ে চলে দুর্গোৎসবের মহা অষ্টমী। সাদিয়া আফরিন, সময় সংবাদ। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে বিহিত পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনায় স্বাস্থ্যবিধি মেনেই গতকাল সকালে দেবীকে অঞ্জলি দিতে দেখা যায় ভক্তদের। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। বলার অপেক্ষা রাখে না এবারের পূজার আয়োজনে ভিন্নতার কারণ বিশ্ব মহামারী কোভিড-19। শারীরিক দূরত্ব, মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে নিয়েই পূজা এগিয়ে চলছে তার গতিতে। শনিবার সকালে মহাষ্টমীর মূল পূজা শুরু হয়। নিয়ম মেনে সেই পূজা করেন পুরোহিত। তবে মন্দিরে প্রবেশ করে দেবী দুর্গাকে অঞ্জলি দেওয়ার চিরাচরিত দৃশ্য এবার চোখে পড়েনি। দূর থেকে অঞ্জলি দিয়েই ফিরতে হয় ভক্তদের। বন্ধু বান্ধব সব একসাথে দাঁড়িয়ে কাছাকাছি দাঁড়িয়ে আড্ডা মেরে একটা অঞ্জলি দিতে আসা, তারপরে এসে এখানে অঞ্জলি দেওয়া অনেকটাই প্রবলেম। 3 ফুট দূরত্ব রেখে অঞ্জলিটা দিতে হচ্ছে। এখন কথা খুব ভালো করছে অনেকটা। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে অঞ্জলির আয়োজন আমরা করেছি। অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা জানান দেয় দেবী দুর্গা আর বেশি সময় নেই বাড়িতে। তাই পূজার আনুষ্ঠানিকতার কোনো ত্রুটি রাখতে চাইছেন না আয়োজকরা। অষ্টমীর দিনে আপনারা জানেন আমাদের মহামান্য আদালতের যে নির্দেশ আবার সিঁদুর খেলা যাবে না, সেইটাকে আমরা মাথায় রেখে আমরা তো নিয়মের বাইরে যেতে পারবো না বা নির্দেশের বাইরে যেতে পারবো না, আমরা সেটাকে সম্পূর্ণ মান্যতা দিয়েছি। এদিন স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে কলকাতার একটি পূজা মণ্ডপে গিয়ে মহাষ্টমীর অঞ্জলি দেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান ও তার স্বামী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনা মহামারী থেকে মুক্তি কামনায় জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বার্লিনের হিন্দু সোসাইটির আয়োজনে দুর্গোৎসবের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিজু বড়ুয়া। করোনা সহ বিভিন্ন মহামারী থেকে বিশ্ব এবং মানুষের মুক্তি কামনায় জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ও সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গাপূজা।
করোনার অব্যাহত সংক্রমণের কারণে সার্বজনীন দুর্গাপূজার চিরায়ত উৎসবের শুরুটায় খানিকটা ভাটা পড়লেও বার্লিনে হিন্দু সোসাইটি কর্তৃক আয়োজিত পূজা মণ্ডপে দেবী মা দুর্গার আশীর্বাদ প্রার্থীদের উপস্থিতি মহা অষ্টমীর দিনটাকে করেছে অনেকটাই রঙিন। কোভিড-19-এর যতগুলো সমস্যা বা রুলগুলো ছিল ওগুলো আমরা মেনে পুজোটা করেছি এবং আশা করব আরো 2 দিন পুজোটা করতে পারবো। বাংলাদেশ এবং সারা বিশ্ব জুড়ে যত বাঙালি আছেন, হিন্দু আছেন, সবাইকে আমাদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। মা দুর্গা আমাদের ওই অতিমারি থেকে সবাইকে উদ্ধার করুক, শান্তি দিক, সুস্থ রাখুক, এই কামনা করি। পূজা মণ্ডপে ঢাক, শঙ্খ, কাঁসা আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত করে প্রাণঘাতী করোনা ও অসুরকে দমনে দোলায় চড়ে আসা দেবীর কাছে প্রার্থনা জানান পূজারীরা। এই অনুষ্ঠান আমরা করতে পেরেছি, এটাই আমার কাছে মা দুর্গার অনেক আশীর্বাদ। আমি আশা করি মা দুর্গা সকলকে করোনামুক্ত রাখবেন এবং যারা এখানে সুস্থ এসেছেন তারা সুস্থ বাড়ি ফিরে যান, এই কামনা করি। বার্লিনের দুর্গাপূজার আয়োজকরা মনে করেন সকল অশুভকে দমনে ও অসুরীয় শক্তিকে জয় করতে দেবী দুর্গার আরাধনার কোনো বিকল্প নেই। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। আগামীকাল প্রতিমা বিসর্জনের সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী মৌসুমী ইসলাম। সরাসরি যাব তার কাছে। মৌসুমী। এমদাদ, মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি সকাল 7:30টায় শুরু হবে ঢাকেশ্বরী মন্দিরে। প্রথমে দেবী দুর্গাকে দর্পণ স্নানের মাধ্যমে, অর্থাৎ দেবী দুর্গাকে দর্পণ স্নানের মাধ্যমে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। মহানবমীতে কল্পারম্ভ এবং বিহিত পূজার মাধ্যমে মহানবমীর আনুষ্ঠানিকতা পালন করা হয়। এছাড়া ভক্তদের অঞ্জলি এবং সন্ধ্যায় সন্ধি পূজার আনুষ্ঠানিকতা আছে। আসলে পৌরাণিক যে কাহিনী সেটিতে মূলত এই মহানবমী তিথিতেই এই দুর্গতিনাশিনী দেবী দুর্গা রাবণকে বধ করেছেন বলে পৌরাণিক কাহিনীতে আছে এবং রাবণের হাত থেকে রামকে উদ্ধার করতে রাবণকে বধ করা হয়েছিল এবং রাবণকে বধ করার পর রাম খুশি হয়ে এই দেবী দুর্গার এই পূজা শুরু করেন শরৎকালের এই নবমী তিথিতে। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন নবমী তিথিতেই এই দেবী দুর্গা রাবণকে বধ করেছিলেন এবং এরপরই কিন্তু এই রাম এই দেবী দুর্গার পূজা শুরু করেন। এরপর থেকেই এই দুর্গা পূজা হিন্দু ধর্মাবলম্বীরা পালন করে আসছেন বলে ধারণা করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন যে পূজার যে আনুষ্ঠানিকতা, এরই মধ্যে কিন্তু পুরোহিত শুরু করে দিয়েছেন বেলপাতা, ফুল সহ পূজার যে উপকরণ সেগুলো কিন্তু তিনি সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করছেন। এই মুহূর্তে আমি ঢাকেশ্বরী মন্দিরের যে পুরোহিত তার সাথে কথা বলতে চাই যে পূজার যে আচার, আজকে মহানবমীর যে আচার কি কি আছে তিনি আমাদেরকে একটু জানাবেন। পুরোহিত মশাই, আজকে কি কি আচার এবং কখন শুরু হবে আমাদের যদি একটু জানাতেন। শুভ সকাল 7:30 থেকে 7:45-র মধ্যে আমাদের পূজায় আমরা বসবো। প্রথমেই মাকে মহাস্নানাদি দর্পণে আমরা মহাস্নানাদি করাবো। তারপরে আমরা মহানবমী বিহিত পূজা আমরা বসবো। পূজা শেষ হবে 9:57-র মধ্যে। মহানবমী বিহিত পূজা শেষ হবে, তারপরে পুষ্পাঞ্জলি সকল ভক্তবৃন্দর এখানে প্রদান করবেন, তারপর আরতি, তারপরে ভোগ, নানা ইত্যাদি ইত্যাদি আছে। আজ মহানবমীতে এখন ভক্তবৃন্দ নেই, ঠিক কিছুক্ষণ পরে ভক্তগণ আগমন হবে, তখনই। আপনাকে ধন্যবাদ। পুরোহিত জানাচ্ছিলেন যে মহানবমীতে কী কী আচার অনুষ্ঠান পালন করা হবে এবং এই বছর যেহেতু করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা সব ধরনের আচার অনুষ্ঠান পালন করছেন। ভক্তদের জন্য তারা যেন বাড়িতে বসেই এই অঞ্জলি দিতে পারেন দেবী দুর্গার পায়ে, সেজন্য কিন্তু ডিজিটাল পদ্ধতিতে এই অঞ্জলি দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এটি কিন্তু
প্রথম দিন থেকেই হচ্ছে। দুর্গাপূজায় আসলে ষষ্ঠী থেকে দুর্গার আনুষ্ঠানিকতা শুরু হয়। ষষ্ঠীতে বোধনের মাধ্যমে দেবী দুর্গার আবাহন ঘটানো হয়। সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ করানো হয়, অর্থাৎ কলা গাছকে বেলতলায় বেলপাতার মাধ্যমে স্নান করিয়ে সেখানে কিন্তু দেবী দুর্গাকে লাল পাড়ে সাদা শাড়ি পরিয়ে কিন্তু তাকে এই মণ্ডপে তাকে প্রবেশ করানো হয়। মূলত নবপত্রিকা প্রবেশের আনুষ্ঠানিকতা কিন্তু সপ্তমীতে হয়। আর অষ্টমীতে কুমারী পূজার আয়োজন থাকে এবং অঞ্জলি, ভক্তদের যে অঞ্জলি প্রদান সেটি কিন্তু সবচেয়ে বড় আকারে মহা অষ্টমীতেই করা হয়। আর নবমীতে কল্পারম্ভ এবং বিহিত পূজা এবং সন্ধ্যায় সন্ধি পূজা থাকছে। আর দশমীতে আসলে দর্পণ বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ করা হয়। এরপর সিঁদুর উৎসবের আয়োজন করা হয়। সধবা নারী যারা আছেন, নারী পুরুষ সবাই কিন্তু এই সিঁদুর খেলায় মেতে ওঠেন। তারা এর মাধ্যমে তাদের যে দেবী দুর্গা তার কাছে প্রার্থনা করেন সারা বছর যেন তারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আগামী বছর যেন আবার একই উৎসাহ আমেজে তারা যেন দেবী দুর্গার পূজা করতে পারেন, সেই প্রার্থনাই কিন্তু করেন। যেহেতু এই বছর করোনার কারণে কিন্তু বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ 26টি নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন করতে। ভক্ত দর্শনার্থীরা যারা আসবেন তারা যেন স্বাস্থ্যবিধি মেনে এই পূজা মণ্ডপে আসেন, সেই নির্দেশনা কিন্তু আছে। এবং যে পুরোহিত মশাই যেটি বলছিলেন কিন্তু যে এবার দুর্গা উৎসবকে তারা সার্বজনীন উৎসব বলে থাকেন। তারা বলছেন যে এইবার সার্বজনীন উৎসব নয়, এবার পূজার যে আচার অনুষ্ঠান সেটি কিন্তু হচ্ছে জাঁকজমকপূর্ণ যে আমেজ সেটি কিন্তু নেই। পূজার যে আচার অনুষ্ঠান সেটি তারা পালন করছেন, সেটি তারা বলছেন। এবং যে 26টি নির্দেশনা, এই নির্দেশনার মধ্যে কিন্তু আগামীকাল সোমবার দেবী দুর্গার বিসর্জন দেওয়া হবে। বিসর্জনে কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীরা বড় করে আসলে শোভাযাত্রা করে কিন্তু দেবী দুর্গাকে বিসর্জন দিয়ে থাকেন। এই বছর কিন্তু সেটি হচ্ছে না, সীমিত করা হয়েছে এবং শোভাযাত্রা কিন্তু পরিহার করতে বলা হয়েছে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। এছাড়া আরও কিছু নির্দেশনা, যেমন হচ্ছে আলোকসজ্জা যেন না করা হয় সেটির কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ভক্ত দর্শনার্থীরা সন্ধি পূজার পর পূজা মণ্ডপ পরিত্যাগ করার কথাও কিন্তু বলা হয়েছে। সব মিলিয়ে আসলে এই করোনা পরিস্থিতিতে কিন্তু সার্বজনীন যে দুর্গোৎসব আমরা যেটি বলে থাকি সেটির আমেজ নেই। কিন্তু ভক্তরা কিন্তু তাদের যে দেবী দুর্গা তার কাছে কিন্তু তাদের যে প্রার্থনা, তাদের কিন্তু ডিজিটালিও তারা অংশ নিচ্ছেন এবং এখানে এসেও কিন্তু তারা অংশ নিচ্ছেন। তো পূজার আনুষ্ঠানিকতা সকাল 7:30টায় শুরু হবে দর্পণ স্নানের মাধ্যমে। এরপর কল্পারম্ভ এবং বিহিত পূজা, তারপর অঞ্জলি বিসর্জন এবং সন্ধ্যায় সন্ধি পূজার আয়োজন থাকছে। তো এমদাদ, এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গাপূজার মহানবমীর সবশেষ খবর। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী ইসলাম। ভোরের সময় আরও থাকছে। দুপুরে প্রেসিডেন্ট কাপের শিরোপার জন্য লড়বে নাজবুল মাহমুদুল্লাহ একাদশ। রুদ্ধশ্বাস ফাইনালের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দেওয়ার পর তিনি নর্থ ক্যারোলাইনায় সমাবেশে বক্তব্য রাখেন। অন্যদিকে ভোটের যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত পেনসিলভেনিয়ায় জো বাইডেন এবং ফ্লোরিডায় তার পক্ষে প্রচারণা চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে শনিবার থেকে নিউ ইয়র্কে শুরু হয়েছে আগাম ভোট। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। নিউ ইয়র্কে জন্ম আর প্রেসিডেন্ট হিসেবে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে থাকলেও ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের ভোটার। সেখানেই শনিবার সকালে আগাম ভোট দেন তিনি। পরে ডোনাল্ড ট্রাম্প ঝুলন্ত অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার গ্রামাঞ্চলে ও ওহাইও অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশ করেন। সেখানে আবারও দ্ব্যর্থহীনভাবে বলেন তিনি নির্বাচনে জয়ী হবেন। Fighting foreign wars and defending foreign borders, but now এদিন নির্বাচনী যুদ্ধক্ষেত্র পেনসিলভেনিয়ায় প্রচারণা চালিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
অপরদিকে সামাজিক দূরত্ব মেনে বাইডেনের পক্ষে ফ্লোরিডায় গাড়ি সমাবেশে অংশ নেন বারাক ওবামা। ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্ব মোটেও গুরুত্বের সাথে নেননি। তিনি কেবল নিজের বন্ধু আর স্বজনদের সাহায্য করেছেন, জনগণকে নয়। এদিকে শনিবার থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো আগাম ভোট শুরু হয়েছে নিউ ইয়র্কে। দীর্ঘ লাইনে বাংলাদেশিরাও ভোট দিচ্ছেন। এই প্রথম নিউ ইয়র্কে আর্লি ভোট হলো। আমি এই আর্লি ভোট দেওয়ার জন্য আমি 78 থেকে 82 পর্যন্ত হেঁটে গেছি। প্রচুর লোকের ভিড়, লাইন, বিরাট লাইনে দাঁড়াতে হয়েছে। যত লোক লাইনে দাঁড়িয়েছিল, শত লোক। আমি ভোট দিয়ে এসেও শেষ করেও দেখলাম যে লাইন আরো লম্বা। নিউ ইয়র্কের ব্যালটে অন্য কয়েকটি ভাষার পাশাপাশি স্থান পেয়েছে বাংলা ভাষাও। নিউ ইয়র্কে আগাম ভোট চলবে আগামী 1 নভেম্বর পর্যন্ত। নির্বাচনের বাকি আছে আর মাত্র 10 দিন। এর মধ্যেই পুরো যুক্তরাষ্ট্রে 6 কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন। আর আজ ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা চালিয়ে 2 প্রার্থী ভোটারদের আগাম ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে প্রতিদিনই, সে সঙ্গে চলছে আগাম ভোটও। এ বিষয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান সাকিব। সাকি, ইমদাদ, আপনাকে ধন্যবাদ। করোনা মহামারী পরিস্থিতি কিন্তু পুরো যুক্তরাষ্ট্রে আবারও কিন্তু মহামারী আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রতিদিনই 70-80 হাজার কিংবা তারও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এরকম একটি সিচুয়েশনের মধ্যে, অবস্থার মধ্যে নির্বাচনী কিন্তু উৎসব আমেজের কিন্তু কমতি নেই। আপনার মাধ্যমে দর্শকরা দেখছিলেন যে আমার আগের যে রিপোর্টটি গেছে, সেখানে আমরা দেখেছি যে নিউ ইয়র্কে কিন্তু একটি উৎসব আমেজে আজকে প্রথমবারের মতো আর্লি ভোট শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিভিন্ন জায়গায় নির্বাচনের দিন যেভাবে ভোট দিতে হয় ঠিক সেইভাবেই কিন্তু আগাম ভোটের ব্যবস্থা থাকে। কিন্তু নিউ ইয়র্কে কোনো দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশনে কোনো দিন আগাম ভোট হয়নি। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আগাম ভোট হলো। আমরা দেখেছি দীর্ঘ লাইন দিতে দেখেছি আমরা আজকে ভোটারদেরকে। আপনি জানেন বাংলাদেশে, সারা পৃথিবীতেই এখন উৎসবের আমেজ চলছে। হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব চলছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পূজা মণ্ডপ হয়, উৎসবটি আমেজ বিরাজ করে। কিন্তু করোনা মহামারীর মধ্যে কিন্তু এই পুজোর আয়োজনের মধ্যে কিন্তু উৎসব কোনো আমেজ নেই। আজকে নবমী চলে গেছে, কোনো পুজো মণ্ডপে কিন্তু পূজা হয়নি। কিন্তু নির্বাচনে কিন্তু যেটি বলা হচ্ছিল যে নির্বাচন, করোনার কারণে নির্বাচনে এটি প্রভাব পড়বে, কিন্তু আমরা কিন্তু দৃশ্য তো দেখতে পাচ্ছি নির্বাচনী উৎসব কিন্তু আছেই। আমরা প্রতিদিনই যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাংলাদেশিদের সাথে কথা বলছি। আমি আমেরিকার পথে যেখানেই আছি সেখানেই বাংলাদেশিদের সঙ্গে নির্বাচনী ভাবনা নিয়ে কথা বলছি। আমি এই মুহূর্তে আছি নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে বাংলাদেশি অধ্যুষিত এলাকায়। সেখানে একজন বাংলাদেশির সঙ্গে আমরা কথা বলবো তার নির্বাচনী ভাবনা নিয়ে। কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোপাল চ্যানেল, প্লিজ আপনি আসবেন, আপনি একটু বলবেন। আপনাকে প্রথমত শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সাকি ভাই, আপনাকেও শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে সময় টেলিভিশনের সকলকেই আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আর যেভাবে বললেন যে শারদীয় দুর্গা উৎসব, এটা আসলে সার্বজনীন শারদীয় উৎসব যেটাকে আমরা বলে থাকি এখন। সেই উৎসবের যে রং সেটা কিন্তু হয় আপনার মানুষের অংশগ্রহণ, ভীতিহীন মানুষের অংশগ্রহণ। কিন্তু এবার আপনি জানেন যে কোভিড-19-এর কারণে এবং যে আমেরিকায় যে সেকেন্ড ওয়েভটা চলছে সেখানে আর সেই সুযোগটা কোনোভাবেই নেই এবং সিটির বেঁধে দেওয়া নিয়মের মধ্যেই এবার মন্দিরগুলো পুজো করছে। কিন্তু সেখানে সামাজিক দূরত্ব মেনে খুব স্বল্প সংখ্যক ভক্তরা হয়তো সেই পূজায় অংশগ্রহণ করতে পারছে। কিন্তু নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? আজকে তো দেখলাম যে আগাম ভোট শুরু হয়েছে নিউ ইয়র্কে, সেখানে কিন্তু উৎসব আমেজের কিন্তু কোনো কমতি দেখছি না। সাকি ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমি মনে করি যে নির্বাচন, মার্কিন নির্বাচন আপনি এবং সময় টেলিভিশন সবচেয়ে বড় পরিসরে এটা কভার করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যে কারণে আপনারা এটা আরও বেশি ভালো দেখতে পাচ্ছেন। আপনি অনেকগুলো স্টেটে গেছেন, কিন্তু আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন এবার অন্ততপক্ষে কয়েক দশকের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আপনি জানেন এই মানচিত্র থেকে কোভিড-19-এর কারণে 230,000 মানুষ হারিয়ে গেছে এবং এর মধ্যে 300-রও বেশি বাংলাদেশি মারা গেছে শুধুমাত্র নিউ ইয়র্কে। যারা আমাদের পরিচিত জন স্বজন যারা এখানেই ঘোরাফেরা করতেন তারা হারিয়ে গেছে। এবং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি জানেন যে সবচেয়ে বেশি মানুষ জব লুজ করেছে, আবার বড় বড় অনেক প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। এটা
এটা একটা বড় একটা বিষয় মার্কিন নির্বাচনের গুরুত্বপূর্ণ। একইভাবে যদি আপনি বলেন কিছুদিন আগেই এই কোভিড-19 মধ্যে এই লকডাউনের মধ্যেই ব্ল্যাক লাইভ ম্যাটার্সের মতো কয়েক দশকে এরকম অধিকার আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি নিজেও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন? আমি নিজেও বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সাথে অংশগ্রহণ করেছি এবং আমরা যেটা আপনিও যেটা বলবেন আমরা বলতে চাচ্ছি যে ব্ল্যাক লাইভ ম্যাটার কিন্তু শুধু কালোদের অধিকারের বিষয়টাই শুধু সেখানে ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র একটি উদার গণতান্ত্রিক দেশ এবং এখানে অনেক ডাইভার্সিটি বেশি, এখানে মত পার্থক্য, ধর্ম, সাদা কালো সব মানুষ থাকবে। সবকিছু মিলে কি নির্বাচনে প্রভাব পড়বে এটা? সুতরাং এই যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটা পূর্বে কখনো ঘটেনি, সে কারণেই বলা হচ্ছে যে মার্কিন নির্বাচন এইবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময় আমি মনে করি যে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষরা মনে করছে যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পরিবর্তন অবিসম্ভাবী হয়ে উঠেছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ গোপাল সান্যাল। ইমদাদ, আপনি শুনছিলেন একজন বাংলাদেশি সমাজকর্মীর কথা, তিনি তার মত প্রতিষ্ঠা করেছেন। এভাবেই যুক্তরাষ্ট্রের পথে পথে রয়েছি আমি, যেখানেই যাচ্ছি সেই অঙ্গরাজ্যে বাংলাদেশিদের নির্বাচনী ভাবনা আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সময় সংবাদের দর্শকদের কাছে তুলে ধরছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র 10 দিন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত লাল ও নীল শিবির। পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। অভিবাসন, স্বাস্থ্য বীমা সহ নানা খাতে রাষ্ট্রীয় সুবিধা বহাল রাখতে বাইডেনকে বিজয়ী করার মিশনে একাট্টা প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দেশি প্রাঙ্গণে জো বাইডেনের পক্ষে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট, কাউন্সিল মেম্বার হার্ব জে ওয়েসন, কংগ্রেসম্যান জিমি গোমেজ, সংগঠনের সভাপতি মোহাম্মদ শামীম হোসেন, সম্পাদক মমিনুল হক বাচ্চু সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে ডেমোক্র্যাট দলের ওই সমাবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। আমাদের সামনে একটি চয়েস, আমরা জো বাইডেন, কমলা হ্যারিসকে ভোট দেব। আমরা বাংলাদেশ কমিটি তরুণদের পক্ষ থেকে আমরা জো বাইডেনকে সাপোর্ট দিচ্ছি। এতে বক্তারা যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ফিরিয়ে গণতান্ত্রিক সমতার রাষ্ট্র বিনির্মাণে বাইডেন হ্যারিসকে বিজয়ী করার অনুরোধ জানান। এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা বেশ সক্রিয় ভূমিকা পালন করছে। নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন ব্যাপক হারে। মার্কিনীদের পাশাপাশি তারাও ভোট চাচ্ছেন দাঁড়ে দাঁড়ে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। অন্য প্রসঙ্গ, ইউরোপে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। স্পেনে আগামী 15 দিন রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ফ্রান্সে 16 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে জরুরি স্বাস্থ্য অবস্থার মেয়াদ। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ধাপের করোনার সংক্রমণ রুখতে এবার জরুরি স্বাস্থ্য অবস্থার মেয়াদ বাড়ানো হলো। আগামী বছরের 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই জরুরি স্বাস্থ্য অবস্থার মেয়াদ বাড়ানো হয়। শনিবার দেশটির জাতীয় সংসদে এক বিল পাশের মাধ্যমে এই জরুরি স্বাস্থ্য অবস্থার মেয়াদ বাড়ানো হলো। দেশটির 54টি ডিপার্টমেন্টে রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকছে। ফ্রান্স ছাড়াও স্পেন, বেলজিয়াম, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশেও করোনার সংক্রমণ অনেক বেশি বেড়ে যাওয়ায় আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধ। স্পেনে 15 দিনের জন্য বার রেস্টুরেন্ট বন্ধের ঘোষণা করা হয়েছে। এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। করোনার প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা আগের মতোই রয়েছেন চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে। 40% বাঙালি এখন করোনা ইনফেক্টেড। সুতরাং সরকার আংশিকভাবে লকডাউন দিলেও এখন হয়তো আগামী সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে। বার রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, মানুষ কাজ হারাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষরা খুবই কষ্টের মধ্যে আছে, কারণ বাঙালিরা বেশিরভাগ রেস্টুরেন্ট এবং দোকানগুলি চালাতো এবং সেখানেই কাজকর্ম করত। সেই রেস্টুরেন্ট যেহেতু 15 দিনের জন্য বন্ধ করে দিয়েছে, আর দোকানপাট যেহেতু 10টার মধ্যে বন্ধ করতে হবে, আয়ের ইনকাম অবশ্যই সকলের কমে গিয়েছে। বিনা কারণে ঘর থেকে বের হইতে পারে না। এটা মানুষ যখন চলাচল বন্ধ, তাই আমরা বিক্রি কিনো আমরা বন্ধ। আর যেহেতু রেস্টুরেন্টের যারা কাজ করে এরা তো বেতন বা ফ্যাক্টরিগুলো বড় বড় যেগুলো বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকে যাওয়ায় ফ্রান্সে আবারও লকডাউনের সম্ভাবনা দেখা দিয়েছে। অমল উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস।
বাংলাদেশ থেকে সরাসরি যাওয়ার অনুমতি না থাকায় ভিজিট ভিসার মাধ্যমে দুবাই হয়ে কুয়েত যাচ্ছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে বাংলাদেশি সংশ্লিষ্ট টিকিট এজেন্সিগুলো আদায় করছে লাখ লাখ টাকা। আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সরাসরি ঢোকার অনুমতি না থাকায় তৃতীয় কোনো দেশে 14 দিন আইসোলেশনে থাকার পর কুয়েত ঢুকতে হচ্ছে বৈধ ভিসাধারী প্রবাসী বাংলাদেশিদের। এজন্য তারা বেছে নিয়েছেন দুবাইকে। জীবিকার তাগিদে কঠিন পথ পাড়ি দিতে এসব প্রবাসীদের দিতে হচ্ছে টিকিট সহ 2 লক্ষ টাকার উপরে এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে মোটা অঙ্কের চাঁদা। এই বিষয়টি বাংলাদেশ কনসুলেটের এক কর্মকর্তাও স্বীকার করেছেন। এটা যদি আপনারা কমপ্লিট কন্টিনিউয়াস ক্যাম্পেইন করেন, এয়ারপোর্ট কন্ট্রাক্টটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। আমরা আমাদের উপরে বিশ্বাস রাখেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ঢাকা এবং চট্টগ্রাম ইমিগ্রেশন হয়ে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে দুবাই এসে হোটেল আইসোলেশনে অবস্থান করছেন হাজার হাজার কুয়েত প্রবাসী। দেরা দুবাইয়ের দুরুজ, সিলভার, আইকন সহ বেশ কয়েকটি হোটেলে এখন বহু কুয়েত প্রবাসীর আইসোলেশন অধ্যায় চলছে। কুয়েত পৌঁছানো পর্যন্ত তাদের অনিশ্চয়তা না কাটায় তারা ক্যামেরার সামনে হাজির হতে রাজি হয়নি। বাংলাদেশের যারাই এখন এই দুবাইতে আসার জন্য ইন্টারেস্ট, অনেকে আসতে পারতেছে যারা প্রফেশনাল ব্যবসায়ী, আর কিছু নতুন লোক যারা কাতার, ইটালি, কেউ কুয়েত যাচ্ছে, তাদেরকে অনেক সময় অনেকেই কিন্তু এয়ারপোর্টে তাদের বোর্ডিং দিচ্ছে না, কারণ ওখানে তাদের কন্ট্যাক্ট না হওয়া থাকায় কেউ কিন্তু আসতে পারতেছে না। বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত আসতে ভিজিট ভিসা সহ তাদের খরচ পড়েছে 2,20,000 টাকা। বিভিন্ন এয়ারলাইন্সে আবার দুবাই থেকে কুয়েত পাড়ি দিতে গুনতে হচ্ছে 4 থেকে 4,500 দিরহাম। এ অবস্থার পরিত্রাণ না হলে আরও অসংখ্য কুয়েত প্রবাসীর বৈধ ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে কুয়েত পৌঁছানো সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, আরব আমিরাত। কাতার আবারও স্বল্প ঝুঁকিপূর্ণ 49 দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নাম নেই বাংলাদেশের। এদিকে দেশে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের আরও উদ্যোগী হওয়ার তাগিদ প্রবাসীদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে এর আগে স্বল্প ঝুঁকিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছিল কাতার। আবারও স্বল্প ঝুঁকিপূর্ণ 49 দেশের তালিকা প্রকাশ করেছে দেশটি। এই তালিকায় কাতারের শ্রমবাজারের সবচেয়ে বেশি শ্রমিক যোগানদাতা দেশ ভারত, নেপাল, ফিলিপিন্স, পাকিস্তান, বাংলাদেশের নাম নেই। তবে তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও আগের মতো শর্ত সাপেক্ষে কাতার পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সুযোগ রাখা হয়েছে। করোনা ভাইরাসের কারণে ছুটিতে দেশে গিয়ে আটকা পড়া কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি শর্ত সাপেক্ষে ফিরতে পারলেও বড় অংশ এখনো ফিরতে পারেনি। দেশে পরিবার পরিজন নিয়ে কষ্টে থাকা এসব প্রবাসীর কাতার ফিরে আসার জন্য বাংলাদেশ সরকার ও দূতাবাসের আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিলেন প্রবাসীরা। আমাদের কোম্পানির অনেক লোক দেশে আটকা পড়েছে এবং এদের দেশে চলাও অনেক কঠিন, আবার আমাদের কোম্পানিও চলা, এখানে কোম্পানিও লোক সংকটের কারণে অনেক কাজ আটকা পড়েছে এবং দেশের যারা গেছে ওদেরও ফ্যামিলিগতভাবে ফ্যামিলি চলা এবং ওদের ব্যক্তিগতভাবে অনেক কষ্ট হইতেছে। এই মুহূর্তে 14,000 প্রবাসী বাংলাদেশি দেশে আটকে আছে। কাতার সরকারের কাছে অনুরোধ থাকবে এদেরকে দ্রুত কাতারে আনার জন্য, কাতার সরকারের সাথে আলোচনা করার জন্য। কাতার সরকার নতুন করে একটা তালিকা করছে, এই তালিকাতে বাংলাদেশের নাম নেই। না থাকাতে কাতারে শ্রমিক সংকটের কারণে আমরা দীর্ঘদিন থেকে অনেক অসুবিধাতে আছি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করোনা পরিস্থিতি খারাপের দিকে থাকলেও কাতারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিন গড় আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি। সময় সংবাদ, কাতার। মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে খুদে ফুটবলাররা অনুশীলন করছে। এ বিষয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। যাব তার কাছে। উজ্জ্বল, ইমরাত, এই ভোর থেকে কিন্তু এই মাঠে খুদে ফুটবলারদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। 70 জন খুদে ফুটবলার, বিভিন্ন বয়সী, তারা কিন্তু ভাগে ভাগে বিভক্ত হয়ে তারা অনুশীলন করছেন এবং কোচ মিজান তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এবং এখানে যারা স্বর্ণযুগ ছিল এই ফুটবলের, যারা ঢাকার মাঠ কাঁপিয়েছেন, এমন প্রবীণ ফুটবলাররা কিন্তু এসে দেখভাল করছেন এবং প্রতিদিনের দৃশ্য কিন্তু এটি। এবং এই মুন্সিগঞ্জে একসময় ফুটবলের যে স্বর্ণযুগ ছিল, যে সময় ঢাকার মাঠে এই মুন্সিগঞ্জে যে তারকা ফুটবলাররা নেতৃত্ব
নেতৃত্ব দিতেন সেই মুন্সিগঞ্জ কিন্তু দীর্ঘদিন ধরে ফুটবলে অনেক পিছিয়ে গিয়েছে। সেই কারণে কিন্তু এই পরিস্থিতি উত্তরণের জন্যই যে জেলা ক্রীড়া সংস্থা এবং ফুটবল অ্যাসোসিয়েশন মুন্সিগঞ্জ এই উদ্যোগ গ্রহণ করেছে এবং সেখানে কিন্তু বিভিন্ন বয়স ভিত্তিক এই অনুশীলনটি করা হয়েছে এবং তাদেরকে সুশিক্ষিত করবার জন্য কিন্তু নিয়মিত এই প্রশিক্ষণের বাইরেও কিন্তু উচ্চতরের যে প্রশিক্ষণ সেটিও কিন্তু পরিকল্পনার কথা জানিয়েছেন আমাদেরকে এই দায়িত্বশীলরা। এবং এইখানে আপনারা জানেন যে এই স্বাধীন বাংলা ফুটবল দলের যে সহসভাপতি প্রতাপ শঙ্কর হাজারা থেকে শুরু করে এখানে নওশের এবং অনেক জাতীয় দলে যারা খেলেছেন এবং দেশ বিদেশে এই দেশের সুনাম অর্জন করে নিয়েছেন এরকম ফুটবলাররা কিন্তু এই মুন্সিগঞ্জেরই। এবং আপনারা জানেন যে এই দেশ স্বাধীন হওয়ার পরে যিনি প্রথম বাংলাদেশের পতাকা উড়িয়েছেন সেই মোশাররফ হোসেন খান, যিনি শ্রীলঙ্কায় যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশ নিয়ে যে স্বর্ণজয়ী হয়েছেন, এমন অনেক গুণী ক্রীড়াবিদের বাড়ি কিন্তু মুন্সিগঞ্জে। সেই ব্রজেন দাস এই এশিয়ার প্রথম ইংলিশ চ্যানেলে বিজয়ী, শুধু তাই নয় এবং এখানে কিন্তু এই অ্যাথলেটিকে মুজিবুর রহমান হালদার, যিনি স্কুল পর্যায় থেকে যিনি অল পাকিস্তানে স্বর্ণ জয় করে এনেছেন। এখানে সাঁতারে মহিউদ্দিন সহ শাহজাহান সহ অনেক গুণী সাঁতারুরা আছেন এখানে এবং এখানে ফুটবল, ক্রিকেট প্রতিটি ধাপেই কিন্তু নানা রকম অর্জন রয়েছে এই মুন্সিগঞ্জে। সেই পরিস্থিতিকে ফিরিয়ে আনবার জন্যই কিন্তু এই ভোরের যে অনুশীলন সেটি কিন্তু চলছে। এবং আমি যদি আপনাদেরকে একটা খতিয়ান দেই যে প্রতাপ শঙ্কর হাজরা ছাড়াও যে সদ্য প্রয়াত যে নওশের, শরীফ, স্বপন কুমার দাস, খোকন, মিজানুর রহমান ডন, মিলন, কাঞ্চন, জাকির, আতাউর, তারেক, এদের কিন্তু জাতীয় দলে অনেক বেশি অংশগ্রহণ ছিল। আর এর বাইরে যাদের কথা আমি বলতে চাই যে নজরুল ইসলাম নজু, যিনি ওয়ারিতে খেলে কাঁপিয়েছেন ঢাকার মাঠ এবং যেবার ওয়ারি মোহামেডানকে হারিয়ে দেয় তখন কিন্তু এই নজরুল ইসলাম নজু তিনি কিন্তু সেখানকার কোচ ছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু প্রাপ্ত যে ওয়াবদার খেলতেন যে মাসুম চৌধুরী, তিনিও কিন্তু আমাদের সঙ্গে আছেন। তো আমরা প্রথমেই একটু কথা শুনবো যে আমাদের নজরুল ইসলাম নজু, যিনি সংগঠক হিসাবে এবং খেলোয়াড় হিসাবে খ্যাতি অর্জন করেছেন। নজরুল ইসলাম নজু, আপনি একটু বলবেন যে এই যে অনুশীলনের ব্যবস্থা আপনি করেছেন, এই লক্ষ্যটা কি আপনার? আমাদের একটাই লক্ষ্য যে ইতিপূর্বে প্রত্যেকটা জেলায় যেরকম ফুটবলের প্রচলন ছিল আমরা সেই আগের অবস্থানে যেতে চাই। তো আমরা চেষ্টা করছি বিভিন্ন পর্যায়ে ছেলেদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প করা এবং এটার জন্য অবশ্যই স্পন্সরের দরকার হয়। একটা জিনিস ভুলে গেলে চলবে না যে আগে জাতীয় ক্রীড়া পরিষদ জেলা ক্রীড়া সংস্থাকে যে অনুদান দিত সেখান থেকে আমরা ফুটবল চালাতাম। বর্তমানে কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশনের জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে নেই, কারণ তারা এখন ভিন্ন একটা সংস্থা এবং এটাকে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কোনো অনুদান দেওয়া হয় না। এটা যদি ফুটবল ফেডারেশন থেকে একটা বাৎসরিক অনুদান এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও যদি ফুটবল একটা অ্যাসোসিয়েশনকে অনুদান দেয় তাহলে আমার মনে হয় ভালো। ধন্যবাদ নজরুল ইসলাম নজু আপনাকে। এবং আমাদের পাশে কিন্তু আরেকজন গুণী ফুটবলার আছেন, যিনি ওয়াবদায় খেলতেন এবং অনেক সুনাম অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুটবলে ব্লুপ্রাপ্ত মাসুম চৌধুরী। আমরা মাসুম চৌধুরীর কাছ থেকে জানবো যে এই ফুটবলের যে স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগকে ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? আমরা এখন যে মাঠে যেসব খেলোয়াড়দেরকে দেখছি এবং যারা এখন এখানে প্র্যাকটিস করতেছে, এদেরকে যদি আমরা আবার ধরে নিয়ে আসি, এদেরকে যদি আবার প্র্যাকটিস করাই রেগুলার, এখানে যেমন নজরুদা আমাদেরকেও খেলা যখন করছে উনি কোচিং করছেন, এখনো আমরা চাই যে নজরুদা এখানে যত খেলোয়াড় আছে এদেরকে আইডা গ্রুপ করে 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 এদেরকে দিয়ে যদি প্র্যাকটিস করে মাঠে নামায়, অবশ্যই আমরা আবার আমাদের সেই ফুটবল ফিরে পাবো। ধন্যবাদ আপনাকে। ইমদাদ, যেটি আমরা বলছিলাম যে এই মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম যেটি বড় মাঠ হিসাবে পরিচিত ছিল এবং মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের যে এই বড় মাঠে কি প্রতিদিন সকাল এবং এই বিকেল এই ভোরবেলায় যে এই আলো ফোটার পরেই যে এই খুদে ফুটবলার সহ নানা বয়সী ফুটবলারদের পদচারণা সেটি কিন্তু বিকালেও থাকে এবং এই পরিস্থিতি চলমান রাখবার জন্য সবাই বলেছেন যে নিয়মিত লিগ করবার জন্য। আর এই মুন্সিগঞ্জ মাঠের যে খুদে ফুটবলারদের অনুশীলনের এই ছিল সর্বশেষ। ইমদাদ।
মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিব আরও একবার। দ্বিতীয় দিনের মতো আজ চলবে পদ্মা সেতুর 34তম স্প্যান বসানোর চেষ্টা। দৃশ্যমান হবে পুরো সেতুর 5 কিলোমিটারের বেশি। কল্যাণপুর খ খালের ওয়াসা নির্ধারিত সীমানা পিলার। দখল দূষণে ঢাকার খালগুলো যেন ড্রেন। সরকারি নথি 26টি বললেও কোনো মতে টিকে আছে 2-1টি। দায় এড়াতে পারে না সরকারি বিভিন্ন সংস্থা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।